আচ্ছা, আমরা যেটা দেখছিলাম গত ক্লাসে যে আমরা হলো একটা ইন্ডাকশন মোটরে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছিলাম। তো ইকুইভ্যালেন্ট সার্কিটের অবস্থাটা কি ছিল? ইকুইভ্যালেন্ট সার্কিটটার একটা প্রাইমারি ছিল, একটা সেকেন্ডারি ছিল। সেকেন্ডারি বলতে হচ্ছে এই যে এটা হচ্ছে রোটর। রোটর সার্কিটটা ছিল হচ্ছে এইটা, যেটা আমরা রিপ্রেজেন্ট করতেছি কি, রোটর সার্কিটটা আমরা রিপ্রেজেন্ট করতেছি আহ এরকম। এখানে হচ্ছে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, যেটাকে আমরা ইআর জিরো দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা আসলে লকড অবস্থাতে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছিল সেটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছিল, যেটার নাম আমরা I2 প্রাইম ধরো দিলাম। এখানে হচ্ছে তার নিজস্ব রোটরের একটা রিঅ্যাকট্যান্স আছে, যেটা হচ্ছে XR0 লকড কন্ডিশনের টা। আর হচ্ছে রেজিস্ট্যান্স যেটা, সেটাকে আমরা দেখলাম যে RR/S দিয়ে ভাগ করে দিচ্ছি। কারণ হচ্ছে ওই যে যখন রানিং কন্ডিশনে সেই ইকুয়েশন থেকে আমাদের আসছিল যে রেজিস্ট্যান্সটা হয়ে যাবে RR/S যদি আমরা যদি ভোল্টেজটাকে লকড অবস্থায় ধরি আর ইন্ডাক্টরটা যদি লকড অবস্থাটা সার্কিটে রাখি, তাহলে রেজিস্ট্যান্সটা আসলে RR/S হয়ে যাবে। আর প্রাইমারি সাইডে আমাদের কি থাকবে? প্রাইমারি সাইডে থাকবে প্রাইমারি রেজিস্ট্যান্স R1। প্রাইমারিতে যে তার আছে তার হচ্ছে একটা ফেজের জন্য আমি আঁকতেছি x1 R1 x1, এবং সাপ্লাই ভোল্টেজ আমাদের থাকবে, এটা হচ্ছে ধরলাম V1। এই সাপ্লাই ভোল্টেজ প্লাস হচ্ছে এখানে হচ্ছে ইন্ডাকটেন্স, এবং ইন্ডাকটেন্স একটা থাকবে যেটা হলো ভোল্টেজ ইনডিউসড এর কাজটা করবে। আর এই অংশটা হচ্ছে কি, ওই যে ইন্ডাকশন অংশ, যেটা ট্রান্সফরমার অংশটা আর কি। এই অংশটা হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে। আর এটা হচ্ছে কোর লসের জন্য অংশ, আর এটা হচ্ছে ম্যাগনেটাইজেশনের জন্য XM। ছবি আঁকাটা ঠিকঠাক মতো হয় না, আমি একটু হোয়াইট বোর্ডে তোমাদেরকে দেখাই। কি হবে, আমাদের হচ্ছে তিনটা ফেজ থাকবে। তিনটা ফেজের একটা ফেজকে যদি আমি আঁকি, তাহলে আসবে হচ্ছে এখানে হলো V1 সাপ্লাই দিলাম, I1 কারেন্ট আসলো প্রাইমারিতে, সেখান দিয়ে একটা রেজিস্ট্যান্স থাকবে R1, ইন্ডাকটেন্স থাকবে X1, তারপরে কোর লসের জন্য একটা অংশ থাকবে, ম্যাগনেটাইজেশনের জন্য একটা অংশ থাকবে, দেন হচ্ছে আমাদের ইন্ডাকশন অংশটা, এই অংশটা হচ্ছে ইন্ডাকশনের যে পার্ট অংশগ্রহণ করবে, সেটার কারণে আমাদের ভোল্টেজ ইনডিউসড হবে হচ্ছে সেকেন্ডারি বা রোটর সাইডে। সেই ভোল্টেজ ইনডিউসডটা হচ্ছে ইআর, রেজিস্ট্যান্স হচ্ছে আর আর, আর হচ্ছে ইন্ডাক্টর হচ্ছে এক্স আর। যে কোনো রানিং কন্ডিশনের জন্য আমরা আঁকলাম। আর এই দুই পয়েন্ট হচ্ছে বন্ধ। তারপরে আমরা দেখাচ্ছিলাম যে এই সার্কিটের কারেন্টটাকে যদি কনসিডার করি, এই কারেন্টটাকে যদি আই কারেন্টটাকে, যেটাকে আমরা আই প্রাইম নাম দেই ধরো, এই কারেন্টটাকে কনসিডার করলে কারেন্টটা হবে কি, আই প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইআর ডিভাইডেড বাই হচ্ছে আর আর প্লাস হচ্ছে জে এক্স আর, যেখানে আমরা বসাইলাম ইআর কে, বসাইলাম হচ্ছে আমরা ইকুয়েশন থেকে পাইছিলাম এস ইআর জিরো, যেই স্লিপে মেশিনটা চলতেছে আর লকড অবস্থায় যে ভোল্টেজটা হতো তার গুণফল হচ্ছে ওই অবস্থার ইনডিউস ভোল্টেজের পরিমাণ। আর আর অ্যাজ ইউজুয়াল, যে এক্স আর টা হচ্ছে এস এক্স আর জিরো। তারপরে হর এবং লব দুইটাই যদি আমরা এস দিয়ে ভাগ করে দেই, তাহলে থাকবে কি ইআর জিরো আর আর বাই এস প্লাস জে এক্স আর জিরো। তো এটাই আমি করব, এটা আমাদের পরে একটু কাজে লাগবে, সেই জন্য আমরা এইভাবে করে ট্রান্সফার করে ফেলবো। সার্কিটটাকে এখন ট্রান্সফার করবো কি ইকুইভ্যালেন্ট হিসেবে, আমরা ট্রান্সফার করব, ইয়ারটা হয়ে যাবে ইয়ার জিরো, ইয়ারটা হয়ে যাবে ইয়ার জিরো, এক্সআরটা হয়ে যাবে এক্সআর জিরো, আর আরটা হয়ে যাবে আর আর বাই এস। এটা হচ্ছে রাইট নাও আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। দেন সেকেন্ড স্টেপটা কি, আমাদের এখন কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি, রোটর বা স্টেটর দুইটা ভাগে ভাগ আছে। ইকুইভ্যালেন্ট সার্কিটে কি করে আমরা সবাইকে এক পাশে নিয়ে আসি, এখানে আমরা সবাইকে প্রাইমারি সাইডে নিয়ে আসব। প্রাইমারি সাইডে নিয়ে আসতে হলে এ স্কোয়ার দিয়ে গুণ করে নিতে হয়। সেকেন্ডারি সবাইকে যখন প্রাইমারিতে নিয়ে আসবো, এ ইকুয়াল টু হচ্ছে প্রাইমারি বাই সেকেন্ডারি। এটা হচ্ছে যদি আমাদের টার্নস রেশিও হয়, তাহলে সেকেন্ডারি ইম্পিডেন্সটাকে, সেকেন্ডারিতে জেড যেটা আছে সেটাকে প্রাইমারি সাইডে আনতে হলে এ স্কোয়ার জেড দিয়ে গুণ করে নিতে হয়। সেই কনসেপ্ট থেকে আমরা সেকেন্ডারিতে যা যা বা রোটরে যারা যারা আছে সবাইকে এ স্কোয়ার দিয়ে গুণ করে প্রাইমারি সাইডে নিয়ে আসবো। তখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি দাঁড়াবে, তখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দাঁড়াবে
সেকেন্ডারি ইম্পিডেন্স যারা যারা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার, রেজিস্ট্যান্সটা হচ্ছে এ স্কোয়ার আর আর বাই আর আর তো না আর আর বাই এস, তারপরে ইন্ডাক্টর যেটা আছে এ স্কোয়ার এক্স আর জিরো, এই অংশটা আমরা এভাবে নিয়ে আসলাম। তো এই যে এ স্কোয়ার আর আর বাই এস, এটা হচ্ছে এ, তো আমরা তো একবার বলছিলাম যে এ বলতে কি ঠিক অ্যাকুরেট ভাবে আমরা এটাকে ট্রান্সফর্মার মতো হিসাব করতে পারি না, আমরা রেশিও থেকে একটা আন্দাজ করে নেই, ভোল্টেজ প্রায় মানে রোটরের ভোল্টেজ আর স্টেটরের ভোল্টেজ থেকে আমরা আন্দাজ করে নিই। এ ইফেক্টিভ নামে একটা একটা রেশিও আছে, সেটা হচ্ছে এ ইফেক্টিভ বসায় এখানে এই ওভারঅল যেটা এ স্কোয়ার আর আর বাই এস যেটা পাই সেটাকে আমরা R2 দিচ্ছি। এটা হচ্ছে চ্যাপম্যানের বই থেকে যেহেতু পড়াবো ওখানে এভাবে একবারে এটাকে R2 হিসেবে নাম দিচ্ছে, এটাকে একবারে X2 হিসেবে নাম দিচ্ছে, আর এসটা নিচে রাখছে। এ স্কোয়ার আর আর কে R2 দিয়ে প্লেস করছে, আর R2 বাই এস হচ্ছে আমাদের এখানকার ইম্পিডেন্স, আর X2 হচ্ছে এ স্কোয়ার এক্স আর জিরোটা। আচ্ছা, এখন আমরা এই পিডিএফটাতে আসি, আবার যেটা চ্যাপম্যানের বইটা দেখতেছিলাম সেটাতে আসি। চ্যাপম্যানের বইটাতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ফাইনালি এক সাইডের রেসপেক্টে কি দেখতে পাবো, সরি এই যে দেখো এ ইফেক্টিভ করছে, R2 R2 ইকুয়াল টু হচ্ছে R2 ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ইফেক্টিভ স্কোয়ার আর আর, আর X2 হচ্ছে এ ইফেক্টিভ স্কোয়ার এক্স আর জিরো। এটাকে বসানোর পরে এই জায়গাটা হয়ে গেছে, আসলে কি করলো যেহেতু সিরিজে আছে রেজিস্ট্যান্সটাকে এই পাশে বসাইছে আর ইন্ডাক্টরটাকে এই পাশে বসাইছে, পাশাপাশি দুইজনকে বসানো যায়, যেভাবে বসাও কাহিনী কিন্তু একই। সিরিজে কি ছিল আমাদের ছবিটা ছিল, আমি যখন ছবি আঁকছিলাম তখন এটা ছিল হচ্ছে R2/S, আর এটা ছিল হচ্ছে এক্স আর, এটা হচ্ছে X2, এভাবে ছিল, এই দুই পয়েন্ট লাগানো ছিল। সেটা না করে কি করলো, সিরিজের জিনিস আগে পরে করাই যায়, এই R2 কে পরে নিয়ে আসছে এখানে আর X2 কে রেখে দিচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু প্রাইমারি বা স্টেটর। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা জানলাম, এখন আমরা আস্তে আস্তে দেখব হচ্ছে ওর টর্ক কি পাওয়ার কি এই ইকুয়েশন গুলা দেখব। তো পাওয়ারে দেখার জন্য পাওয়ারটা আমরা একটু এখানে একটা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি। এই ডায়াগ্রামটা আসার আগে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট একটু ডিসকাস করি যে কি 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 হবে এখানে, এই মেশিনটাতে কি কি হবে। প্রথমে এই মেশিনটা ইন্ডাকশন মোটরটাতে কি হচ্ছে, আমাদের কাছে আছে হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই আসতেছে স্টেটরে, ধরলাম এটা স্টেটর, আমি একটা গোল্লা দিয়ে বা একটা ব্লক দিয়ে বুঝাচ্ছি এটা হচ্ছে স্টেটর, যেখানে 3 ফেজ পাওয়ার সাপ্লাই আসতেছে, পাওয়ার সাপ্লাই আসতেছে বা ইনপুট পাওয়ার আসতেছে। তারপরে সেখানে রোটরের মাধ্যমে, এখানে রোটর আসছে, আমি সেপারেটলি আঁকলাম আর কি, রোটরের মাধ্যমে মেকানিক্যাল এনার্জি আউটপুট যাচ্ছে। এই যে ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট আসতেছে, মেকানিক্যাল এনার্জি আউটপুট যাচ্ছে, এর মাঝে কি কি ঘটে, কোথায় কোথায় লস হয়, কিভাবে কিভাবে পাওয়ার ট্রান্সফার হয়, সেটাই হচ্ছে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম। প্রথমে কি হবে, প্রথমেই যখন ইলেকট্রিসিটি আমি সাপ্লাই দিচ্ছি, তাহলে এই যে তারগুলো দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, স্টেটরের যে তারগুলো আছে 3টা ফেজের তার, এ বি সি ফেজের তার, সেখানে প্রথমেই কারেন্ট যাওয়ার সাথে সাথে সেখানে একটা পাওয়ার লস হবে, সেটা কি আমাদের কপার লস, সেটাকে আমরা বলতেছি পাওয়ার। প্রথমেই ইনপুট হওয়ার পর ইনপুট থেকে এক স্টেপে বাদ পড়বে পাওয়ার কি, পাওয়ার কপার লস অফ স্টেটর, SCL, এটাকে আমরা কপার লস, সি কপার আর এল হচ্ছে লস, সেখান থেকে আমরা এটাকে লিখব প্রথম স্টেপে ইনপুট পাওয়ার থেকে বাদ যাবে স্টেটর কপার লস। তারপরে স্টেটে কি যাবে, এই যে কপার লসের পরে আমরা কি হলো ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট হয়ে যাবে, 3টা এ বি সি ফেজের কারেন্ট থেকে ম্যাগনেট তৈরি হবে, ম্যাগনেট 3টা যোগ হয়ে নেট ম্যাগনেট তৈরি করবে এবং নেট ম্যাগনেটটা রোটেট করবে। এই যে ম্যাগনেটে কনভার্ট হলো, এই ম্যাগনেটিক ফিল্ডে আমাদের এক ধরনের লস হয় যেটা আমরা জানি কোর লস, সেটা কি এডি কারেন্ট লস হবে, কোরের মধ্যে কারেন্ট ইনডিউসড হবে যার কারণে একটা লস হবে কোরের মধ্যে, প্লাস হচ্ছে
কোর ম্যাগনেটাইজেশন এবং ডিম্যাগনেটাইজেশনের জন্য আমাদের এক ধরনের লস হবে, যেটার নাম হচ্ছে হিস্টেরেসিস লস। এই দুইটা মিলায় আমাদের পরের স্টেপে লস হবে কি, কোর লস হবে। তারপরে এই ম্যাগনেটিক ফিল্ডটা কাট করতেছে আমাদের রোটর সাইডে। রোটর সাইডে যখন আমাদের কাট করলো, তখন রোটরে কি হবে, একটা ভোল্টেজ ইনডিউসড হবে। রোটরে ভোল্টেজ ইনডিউসড হলে রোটর কারেন্ট, রোটর যেহেতু শর্ট সার্কিট, কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করলে রোটর সাইডেও যখন রোটরের তারগুলো দিয়ে কারেন্ট যাবে, রোটরের যে রেজিস্ট্যান্স আছে সেখানে আমাদের এক ধরনের লস হবে, সেটা হচ্ছে রোটর কন্ডাক্টর লস। রোটরের যে রেজিস্ট্যান্স আছে সেখানে একটা লস হবে, রোটর কন্ডাক্টর লস। আচ্ছা, এই রোটর কন্ডাক্টর লসের পরে এরপরে পাওয়ারটা লস হলো, দেন পাওয়ারটা গেল কোথায়, রোটরে গিয়ে বাকি অংশটা কোথায়, রোটরের ইলেকট্রিসিটির জন্যই তো ম্যাগনেট তৈরি হবে। ওই ম্যাগনেট তৈরি হওয়ার কারণে আলটিমেটলি কি হবে, ঘূর্ণন আমরা পাচ্ছি। তার মানে এখন কি হচ্ছে, সিস্টেমটা মেকানিক্যাল এনার্জি জেনারেট করা শুরু করলো। মেকানিক্যাল এনার্জি যখন জেনারেট করলো, তখন কি হবে, আমরা জানি কোনো কিছু যখন মুভ করতে থাকে বা ঘুরতে থাকে, তখন আশেপাশে বাতাসের জন্য একটা ঘর্ষণ, বাতাস বা কোনো কিছুর সাথে লেগে ঘর্ষণের কারণে একটা মানে তুমি চলতে চাচ্ছ মাটির উপর দিয়ে, আর মাটি তোমাকে বাধা দিবে চলার জন্য, এই জন্য একটা ঘর্ষণ বল তৈরি হবে, উল্টা দিকে একটা ফোর্স তুমি পাবা। এখানেও তাই, যে সে যে বাতাসের মধ্যে বা ইয়াতে রোটরটা ঘুরতেছে, বাতাস ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে ঘুরতে, এটাকে আমরা বলি উইন্ডেজ। মানে এটা হচ্ছে ঘর্ষণ যেটা হচ্ছে সেইখানের কারণে যে লসটা হচ্ছে, সেটাকে আমরা বলি উইন্ডেজ লস। তাহলে এই জায়গায় একটা লস হবে, সেটা হচ্ছে উইন্ডেজ লস। প্লাস হচ্ছে রোটর যে ঘুরতেছে, রোটর তার নিজস্ব মেশিনের নিজস্ব বডির বিভিন্ন যে পার্টস আছে সেগুলোর সাথে ঘূর্ণনের সময় ধাক্কা লাগতে পারে, এবং সেখান থেকে যে লসটা হবে, ঘর্ষণ একটা লস হবে, সেটা ফ্রিকশনের জন্য একটা লস হবে, সেটাকে আমরা ফ্রিকশন লস বলতেছি। তারপরে কি হবে, এরপরে ফাইনালি এই যে মেকানিক্যালে কনভার্ট হলো, মেকানিক্যাল কন্ডিশনে গিয়ে কিছু লস হইলো, বাকি অংশটা এবার আমাকে একটা পাম্প দিয়ে পানি তুলতে সাহায্য করবে, অথবা আমাদেরকে একটা পাম্প লিফট চালাইতে সাহায্য করবে। ফাইনালি গিয়ে আমি যেটা পাবো সেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ারটা পাবো, বা আউটপুট মেকানিক্যাল পাওয়ারটা পাবো। আচ্ছা, এরপরেও দেখা যায় আসলে যে আউটপুটে এখন এই যে বিয়োগ দিলাম, পি ইনপুট দিচ্ছি, ধরলাম 500 ওয়াট, তারপর লস গুলোকে সব বিয়োগ করার পরও দেখা যায় আউটপুটে লস ধরো 100 ওয়াট, এই সবগুলো লস যোগ করলে আমরা দেখি 100 ওয়াট হয়। আর 500 ওয়াট ইনপুট দিচ্ছে, আমি হিসাব করে দেখছি, আমার আসার কথা আউটপুট 400, কিন্তু 400 আমি আউটপুট পাচ্ছি না, পাচ্ছি হচ্ছে 398 বা 395 পাচ্ছি। তো এই 5 ওয়াট কোথায় যাচ্ছে, এটা অনেক সময় ব্যাখ্যা দেওয়া যায় না, এটাকে আমরা হচ্ছে ব্যাখ্যা বলি, যেখানে 5 ওয়াট মিসেলিনিয়াস কোন একটা পারপাসে খরচ হচ্ছে, এটাকে আমরা পি স্ট্রে বলি। তাহলে এখানে আসলে সরাসরি পি আউট লেখা যাবে না, এখানে একটা সবসময় মেশিনে ধরে নিতে হবে। পি স্ট্রে নামে আরেকটা লস হচ্ছে, যে লসটা আসলে ঠিক ব্যাখ্যা দেওয়া যায় না, এটাকে আমরা বাকি, তারপরে এই লসটাও বাদ যাওয়ার পরে আমি আউটপুট পাওয়ারটাকে পাবো। আচ্ছা, এরপরে এই জিনিসটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে শো করি, একটা ছবির মাধ্যমে শো করি, সেই ছবিটাকে আমরা বলি পাওয়ার ফ্লো ডায়াগ্রাম। আচ্ছা, এই পাওয়ার ফ্লো ডায়াগ্রামে দেখো প্রথমে কি আসছে, থ্রি ফেজ ইনপুট পাওয়ার আসছে। আমরা জানি যে থ্রি ফেজ পাওয়ারের সূত্র কি হচ্ছে, ভিএল আইএল কস থিটা, এটা ভিএল টাকে ভিটি দিয়ে রিপ্রেজেন্ট করছে, একই কথা, ভিএল আইএল কস থিটা। ইনপুট আসলো, এই যে দেখো এত বড় একটা ইনপুট তোমার কাছে আসলো, আসার পরে একটা পাইপ দিয়ে, এখানে ছবিটা এভাবে আসছে, একটা পাইপ দিয়ে কিছু পরিমাণ লস হয়ে গেল। প্রথম লসটা কি, এই যে দেখো স্টেটরে যে লসটা হলো, সেটা পাইপ দিয়ে তোমার পানি ধরলাম, এখানে পানি আসছে, এতখানি পানি আসছে, আমার কিছু পরিমাণ পানি এদিক দিয়ে লিক করে বের হয়ে গেল স্টেটর কপার লস হিসেবে। তারপরে দেখো তারপরের অংশটা, পাওয়ার অংশটা কি, এখান থেকে এতটুকু কমে গেল, ইনপুট পাওয়ার ছিল এখান থেকে এতটুকু, দেখো এরপরে এই লসটার পরে পাওয়ারের হাইটটা কমে গেছে, একটু কম পাওয়ার আমাদের আসলো, কারণ স্টেটরের লস হয়ে গেছে। এরপরে কি হইলো, এরপরে আমরা ওই যে ম্যাগনেটিক ফিল্ডে যখন কনভার্ট করলাম, তখন হচ্ছে ওখানে কোরের জায়গায় একটা লস হইলো, আবার লিক করে এদিক দিয়ে লিক করে চলে গেল। এবার এরপরে পাওয়ার আমার হাতে যতটুকু থাকলো, এটা হলো ছোট্ট আরেকটু কমে আসলো পাওয়ারটা। তো ছবি আঁকার সময় দেখো তোমরা প্রথমে শুরু করবা হচ্ছে এরকম, তারপরে এটা তো ইনপুট পাওয়ার, এদিক দিয়ে লস হয়ে যাচ্ছে, লস হয়ে এই জায়গাটা একটু কমাই দিবা এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, এভাবে করে করে আস্তে আস্তে দেখবা এই এই হাইটটা
আস্তে আস্তে প্রতি লিকের পরে হাইটটা কমে আসতেছে। আচ্ছা, আমরা কোর লস তো হলো, কোর লসের পরে কি হবে, এরপরে আসলে কোর লসের পর কি হয়, মেশিনটা এবার ম্যাগনেটিক ফিল্ডের যে লস হলো এরপর কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা কাট করতেছে, এই অংশটা হচ্ছে স্টেটর অংশ। এরপরে জিনিসটা মেশিনটার পাওয়ারটা এখন কোথায় চলে গেছে, রোটর সাইডে চলে গেছে, রোটরকে কাট করলো ক্লাচ, রোটরে ইনডিউস হলো ভোল্টেজ এবং সেখানে কারেন্ট ফ্লো করলো, সো এখন ইলেকট্রিক্যাল একটা পাওয়ার হিসেবে রোটর সাইডে চলে আসলো, এটা হচ্ছে রোটর সাইডের পাওয়ার। এই যে এই জায়গাটাতে স্টেটর থেকে রোটরে যে পাওয়ারটা গেল, হয় কি আসলে স্টেটর ছিল এরকম, স্টেটরের এখানে তার পেঁচানো ছিল, এখানে তার পেঁচানো ছিল, এখানে তার পেঁচানো ছিল, মাঝের এই জায়গাটা কিন্তু ফাঁকা, এই ফাঁকা জায়গাটাতে আমাদের রোটরটা বসানো ছিল। তো স্টেটর থেকে ফ্লাক্স একটা বাতাসের মধ্য দিয়ে রোটরে কাট করে দেখে এই যে পাওয়ারটা যে আসতেছে ম্যাগনেটিক ফিল্ড হিসেবে আসতেছে বাতাসের মধ্য দিয়ে আসে বলে এটাকে আমরা বলতেছি এয়ার গ্যাপ পাওয়ার, এয়ারের গ্যাপের মধ্য দিয়ে এটা পাস করতেছে, পাস করে এবার রোটরে এন্ট্রি করলো। রোটর সাইডে কি হবে, রোটরে এন্ট্রি করলো, প্রথমে রোটরে একটা কন্ডাক্টর লস হবে, রোটরে আমাদের কন্ডাক্টর লস হলো, তারপর রোটর কন্ডাক্টর লসের পরে কি পাইলাম আমরা, এরপরে কিন্তু মেকানিক্যালে কনভার্ট হয়ে গেল, দেখো এখানে কনভার্টেড, পি কনভার্টেড বলতে বোঝাচ্ছে যে এর পরের স্টেপে পাওয়ারটা ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যালে কনভার্ট হয়ে গেল। কনভার্ট হওয়ার পরে এই জায়গাটাতে আমাদের একটা আচ্ছা, এখানে পাওয়ার যে কনভার্ট হলো এই পাওয়ারটাকে মেকানিক্যাল পাওয়ার যে তৈরি হলো সেটাকে আমরা কি করব, মেকানিক্যাল পাওয়ারের জন্য কি হচ্ছে, আমরা ঘূর্ণন পাচ্ছি বা কোনো রকম মুভমেন্ট পাবো, তো এটাকে আমরা প্রকাশ করি কি, পি ইকুয়াল টু টাউ ওমেগা, এই সূত্রটা পাই, যেহেতু কনভার্টেড পাওয়ার বা ফাইনালি মেকানিক্যাল পাওয়ারটা হচ্ছে তৈরি হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি ইনডিউসড টর্ক, যে পরিমাণ টর্ক তৈরি হলো, ইনডিউসড টর্ক ইনটু ওমেগা। আচ্ছা, এখন এরপরে কি হবে, এই স্পিডে ওমেগা স্পিডে মেশিনটা আসলে ঘুরতেছে, হওয়ার পরে মেশিন যে ঘুরলো সেই সময় ফ্রিকশন এবং এমনি যন্ত্রপাতির সাথে ফ্রিকশন আর বাতাসের সাথে ফ্রিকশন, তার জন্য একটা লস হবে, একত্রে সেটাকে ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস হিসেবে বলা হয়েছে। এরপরে কি হবে, এরপর কিছু এডিশনাল লস হবে যেটা আসলে ঠিক সেভাবে বলা যায় না, সেই লসটাকে কেন হচ্ছে বলা যাচ্ছে না, সেটাকে আমরা পি স্ট্রে লস বলতেছি। দেন ফাইনালি এতটুকু হচ্ছে আমরা আউটপুট হিসেবে পাবো। এই যে আউটপুটের লিফটটা চলার জন্য অথবা পাম্পটা চলার জন্য আমরা যে আউটপুট পাওয়ার পাচ্ছি সেখানে যে টর্কটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি টর্ক লোড, এটাই তো একমাত্র লোডকে সাপ্লাইয়ের জন্য যে টর্কটা দরকার সেটা কিন্তু এই টর্কটা, এখানে হচ্ছে টর্ক তৈরি হয়েছে যার একটা অংশ লস হয়ে গেছে, এইটা হচ্ছে ফাইনাল টর্ক যেটা আমাদের লোড দিয়ে পাচ্ছে, এজন্য এটার নাম হচ্ছে পি, আউটপুটের থেকে আমরা পাবো হচ্ছে লোডের টর্কটা পাওয়া যাবে টাউ লোড ইনটু ওমেগা এম। আচ্ছা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের সূত্র, এরপর আমরা আরো কিছু সূত্র দেখব, দাঁড়াও দেখি আমরা সূত্রগুলো, আরো কিছু সূত্র দেখব, তারপরে আমরা তিনটা ম্যাথ একটু দেখব, ছোট ছোট তিনটা ম্যাথ বইয়েরই। আচ্ছা, এই সূত্রগুলো দেখো, প্রথম সূত্র হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি যদি এর পাশে আঁকি, ইকুইভ্যালেন্ট সার্কিটের অবস্থাটা কি ছিল, একদম ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট যেখানে সবাইকে এক পাশে নিয়ে আসা হয়েছে, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, কোর লস, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট RC XM, এখানে হচ্ছে R2/S X2, এটা হচ্ছে X1। আচ্ছা, এখন প্রাইমারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে তার নাম হচ্ছে I1, এই I1 কারেন্টটা যখন রেজিস্ট্যান্স R1 এর মধ্য দিয়ে যাচ্ছে, এই R1টা কিন্তু রোটর সাইডের রেজিস্ট্যান্স, তার মানে এখানে যে একটা পাওয়ার লস হচ্ছে I1 স্কয়ার R1, এটা কিন্তু রোটর, সরি আমি কি রোটর বললাম, এটা হলো স্টেটর সাইডের রেজিস্ট্যান্স, এটাই কিন্তু স্টেটর কন্ডাক্টর লস, স্টেটর সাইডের যে লসটা সেটাই কিন্তু এটা, যেহেতু তিনটা ফেজ আছে সো আমরা কি করব, তিনটা ফেজের জন্য আলাদা আলাদা করে 3I1 স্কয়ার R1, এটাই হচ্ছে আমাদের টোটাল স্টেটর কন্ডাক্টর লস হবে। আচ্ছা, এরপরে কি করে যে লসটা হবে,
আমরা এই এখানে হচ্ছে এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি এই দুই পয়েন্টের ভোল্টেজটা আমরা ধরি E1, এই দুই পয়েন্টের ভোল্টেজ যদি আমাদের হয় E1, তাহলে E1 আমরা আরেকটা জানি, পাওয়ারের আরেকটা সূত্র কি, V স্কয়ার বাই R, এটাও কিন্তু পাওয়ারের সূত্র। তাহলে কোর লসটা যদি আমি বের করি, কোরের অ্যাক্রসের ভোল্টেজ যদি V হয় তাহলে V স্কয়ার বাই RC কোর লস হবে একটা ফেজের জন্য, 3 দিয়ে গুণ করলে 3টা ফেজের জন্য পাওয়া যাবে। তো আমি এই যে ভিটা, কোরের অ্যাক্রসের ভিটাকে নাম দিচ্ছি E1, তাহলে 3E1 স্কয়ার RC ডিভাইডেড বাই RC, এটা হচ্ছে আমাদের কোর লস ফর 3 ফেজ। আর RC এর উল্টাটা কিন্তু, R হচ্ছে রেজিস্ট্যান্স, তার উল্টা হচ্ছে কন্ডাক্ট্যান্স, যেটাকে G দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 3E1 স্কয়ার GC, এটা হচ্ছে আমাদের কোর লস, আমাদের মেশিনের 3টা ফেজের কোর লস। আচ্ছা, আমাদের এরপরে কি হচ্ছে, ইনপুট পাওয়ার থেকে দেখো, পাওয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে যদি আমরা দেখি, ইনপুট পাওয়ার থেকে যদি স্টেটর এই লসটা বাদ দেই, তাহলে এয়ার গ্যাপ পাওয়ারটা পাওয়া যাবে। এই এয়ার এর মধ্য দিয়ে যেটা রোটর সাইডে পাস করলো, ফাইনালি দুইটা লস পার হয়ে যে ইনপুটের যে অংশটা গিয়ে রোটর সাইডে পৌঁছাইলো, সেটার নাম হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। সেইটাই এখানে লিখছে, এয়ার গ্যাপ পাওয়ার হবে ইনপুট থেকে স্টেটর কন্ডাক্টর লস বাদ দাও, স্টেটরে যে কোরের একটা লস হচ্ছে সেটা বাদ দাও, দেন এটা হচ্ছে আমাদের রোটর সাইডে যে পাওয়ারটা ফাইনালি গিয়ে পৌঁছাইলো, সেই এয়ার গ্যাপ পাওয়ার। আচ্ছা, এখন এই এয়ার গ্যাপ পাওয়ারটাই আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখো, আমি এই রেজিস্ট্যান্সের জন্য পাওয়ারটা ক্যালকুলেট করে ফেলছি, এই রেজিস্ট্যান্সের জন্য পাওয়ারটা ক্যালকুলেট করে ফেলছি। আমার কাছে কিন্তু আর একটাই রেজিস্ট্যান্স আছে, এই আরসির জন্য যে লসটা বা যে পাওয়ারটা, তাকে আমরা বলতেছি কোর লস। আর R1 এর জন্য যে পাওয়ারটা, তার নাম আমরা দিচ্ছি স্টেটর কন্ডাক্টর লস। আচ্ছা, এখন পাওয়ার ফ্লো ডায়াগ্রামে কিন্তু সব শেষ হয় না, আমাদের এখনো অনেকগুলো পাওয়ার আছে। ইনপুট থেকে যারা বাদ যাচ্ছে, তাদের মধ্যে ইনপুট থেকে যারা যারা আছে, কে কোন কোন পাওয়ার আছে, ইনপুট দিলাম, দেওয়ার পরে কোথায় কোথায় খরচ হচ্ছে, একটা হচ্ছে স্টেটর কন্ডাক্টর লস, একটা হচ্ছে কোর লস, তারপরে রোটর কন্ডাক্টর লস, তারপরে হচ্ছে রোটর কন্ডাক্টর লস, উইন্ডেজ ফ্রিকশন লস, স্ট্রে লস এবং পি আউটপুট। এরা সবার মধ্যে আমি হিসাব করলাম কি, দুইটা পাওয়ারকে, স্টেটর কন্ডাক্টর লস আর কোর লস কে হিসাব করলাম করে ইনপুট থেকে তাদেরকে দুইজনকে বাদ দিলাম, বাদ দিলে আমি যেটা পাওয়ার পাবো, এয়ার গ্যাপ পাওয়ার। এই এয়ার গ্যাপ পাওয়ারটাই কিন্তু আমার বাকি পাওয়ার গুলোকে রিপ্রেজেন্ট করবে। এই যে রোটর কন্ডাক্টর লস, কারণ কি, আমি এয়ারের মাধ্যমে আমি রোটরে পাওয়ারটা পৌঁছালাম, এবং পাওয়ার এখন যে পাওয়ারটা রোটরে পৌঁছালো, তার একটা অংশ প্রথমে রোটর কন্ডাক্টর লস হিসেবে চলে যাবে, তারপরে উইন্ডেজ ফ্রিকশন লস, স্ট্রে লস হিসেবে চলে যাবে, দেন আউটপুটে চলে যাবে। তাহলে এই যে পাওয়ার গুলোর যোগফলটাই কিন্তু আসলে রোটরে এসে পৌঁছাইছে যে পাওয়ারটা, সেটা এয়ার গ্যাপ পাওয়ার কি হবে, রোটর কন্ডাক্টর লস, ফ্রিকশন প্লাস উইন্ডেজ লস প্লাস হচ্ছে স্ট্রে লস এবং আউটপুট পাওয়ার, এটাই হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। আচ্ছা, এখন আমাদের সার্কিটে যে 3টা রেজিস্ট্যান্স ছিল R1, আমরা জানি পাওয়ার সবসময় কিন্তু রিপ্রেজেন্টেড হয় রেজিস্ট্যান্সের মাধ্যমে, যে কোনো ধরনের পাওয়ার খরচ, কনজিউম, এগুলো রিপ্রেজেন্ট হয় রেজিস্ট্যান্সের মাধ্যমে। সার্কিটের রেজিস্ট্যান্স কি কি ছিল, R1 ছিল, RC ছিল, R2 ছিল। তো R2 আসলে ছিল না, R2/S, এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিটে ফাইনালি আঁকার পরে দেখা গেল R2/S নামে একটা রেজিস্ট্যান্স চলে আসছে আমাদের সিস্টেমে। তো এই যে 3টা রেজিস্ট্যান্স, এটার পাওয়ারটা কি হিসাব করে ফেলছি স্টেটর কন্ডাক্টর লস হিসেবে, এটার পাওয়ারটা কি হিসাব করে ফেলছি কোর লস হিসেবে। তাহলে বাকি যে পাওয়ারটা বাকি আছে আমাদের রোটর কন্ডাক্টর লস থেকে আউটপুট পাওয়ার পর্যন্ত, এই সবাই মিলায় রিপ্রেজেন্ট করবে কে, এই R2/S রিপ্রেজেন্ট করবে রোটর কন্ডাক্টর লস এবং ফ্রিকশন লস, স্ট্রে লস, উইন্ডেজ লস এবং ফাইনালি আউটপুট। তার মানে এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়াল টু, এটাই লিখছি যে এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়াল টু হচ্ছে R2/S এর অ্যাক্রসে যে পাওয়ারটা 3I2 স্কয়ার। I2 কোন কারেন্টটাকে বলতেছে, এই যে সেকেন্ডারি, এই যে রোটর সাইডে রোটরের রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তার নাম হচ্ছে I2 স্কয়ার R2/S।
আচ্ছা, এখন আমরা কিন্তু জানি রোটর কন্ডাক্টর লস কি। রোটরের রেজিস্ট্যান্স আছে R2, রোটরের রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I2, তাহলে 3I2 স্কয়ার R2, এইটাই কিন্তু আমাদের রোটর কন্ডাক্টর লস। তাহলে রোটর কন্ডাক্টর লস হচ্ছে 3I2 স্কয়ার R2। তাহলে আমি যে এয়ার গ্যাপ পাওয়ার পাচ্ছি, এই যে এয়ার গ্যাপ পাওয়ার যে এইটা, সেটা থেকে যদি আমি রোটর কন্ডাক্টর লসটা বাদ দেই, তাহলে কিন্তু আমাদের মেকানিক্যাল অংশটা পাওয়া যাবে। যেই পাওয়ারটা মেকানিক্যালে কনভার্ট হচ্ছে, মেকানিক্যাল পাওয়ার হিসেবে কনভার্ট হচ্ছে, ওই আরো লস হবে, ঠিক আছে, বা আউটপুটে পৌঁছাবে, ঠিক আছে। ওই যে টোটাল মেকানিক্যাল যে পাওয়ারটা আমরা আছে, সেটা কি হবে, আমাদের রোটরে যে পাওয়ারটা পৌঁছালো, দেন রোটর থেকে যে অংশটা ইলেকট্রিক্যাল লস হিসেবে বের হয়ে গেল, ওটা বিয়োগ দাও, তাহলে বাকিটা আসলে মেকানিক্যালে কনভার্ট হয়েছে। সেটাই হচ্ছে আমাদের, দেখো এখান থেকে সূত্র হিসাব করলে আমাদের আসে কনভার্টেড পাওয়ার হচ্ছে 3I2 স্কয়ার R2 1 মাইনাস S বাই S। তো তোমাদের যদি মনে থাকে, আমি এই জন্য ল্যাবের রেফারেন্স আনতেছি, যদি আমাদের থিওরিটা আগে হলে ভালো হতো, বাট ল্যাবে যদি তোমাদের মনে থাকে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার সময় আমাদের এইটা কথা ছিল, ওই যে ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট তোমরা ল্যাবে করছো, সেই সময় কিন্তু বলা হয়েছিল, স্যার বলে দিছিল যে এই যে R2 রোটর রেজিস্ট্যান্স, X2 হচ্ছে রোটরের ইন্ডাকটেন্স, আর এই অংশটা ছিল আমাদের লোড, মেকানিক্যাল অংশ ছিল R2 1 মাইনাস S বাই S। এই কথাটা বলা হয়েছিল যে আমাদের লোড হচ্ছে, সরি, আমাদের লোড হচ্ছে R2 1 মাইনাস S বাই S। এখন আমি নো লোড কন্ডিশনে যাইতে চাই, সো S কে ওভাবে সেট করো। আমি শর্ট সার্কিট কন্ডিশনে যেতে চাই, তাহলে লোডের জায়গাটা ওপেন সার্কিটে কি হবে, লোডের জায়গাটা ওপেন হবে, শর্ট সার্কিট কি হবে, লোডের জায়গাটা শর্ট হবে। তো সেই অনুযায়ী আমরা S বসাইছিলাম। তাহলে এই যে কনসেপ্টটা R2 1 মাইনাস S বাই S টা আসলে কোথা থেকে আসছে, সেটা হলো এখান থেকে আসছে। কিভাবে ওরা হিসাব করলো, যে আমরা জানি রোটরে পিএজি পরিমাণ পাওয়ার রোটরে গিয়ে পৌঁছেছে, দেন রোটর থেকে লস হয়ে গেছে হচ্ছে কপার লস অংশটা, রোটরের কপার লস অংশটা বাদ দাও, বাকি যে অংশটা থাকবে সেটাই কিন্তু মেকানিক্যাল হিসেবে কনভার্ট হবে। সো ওই অংশ, ওইটাই হচ্ছে আমাদের লোড। আমাদের লোড তো আমাদের একটা মেশিন, ইন্ডাকশন মেশিনের জন্য লোড কি, মেকানিক্যাল একটা লোড। সো যেই পাওয়ারটা মেকানিক্যালে কনভার্ট হচ্ছে তাকে কোন রেজিস্ট্যান্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, R2 1 মাইনাস S বাই S নামে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারতেছি। সেটা আসছে হলো এই সূত্র থেকে আসছে আমাদের। তো এটাই মোটামুটি আমাদের সূত্র, সবগুলো আমাদের বের হয়ে গেল। এরপরে আমরা কি করি, আসলে এই যে কনভার্টেড পাওয়ারটা পাওয়ার পর কেউ যদি আমাদেরকে বলে দেয় আমাদের সিস্টেমের ফ্রিকশন লস এত, উইন্ডেজ লস এত, এই জিনিসগুলো যদি বলে, তাহলে আমি কনভার্টেড পাওয়ার থেকে ওই লস গুলো, মেকানিক্যাল লস গুলো বাদ দিয়ে দিব, তাহলে আমরা ফাইনাল আউটপুটটা পাবো। আচ্ছা, এটা হলো মোটামুটি আমাদের ইয়া শেষ, ইকুয়েশন গুলো শেষ। এখানে একটু শর্টকাট ইকুয়েশন আছে, যে আমি যদি এয়ার গ্যাপ পাওয়ারটাকে, এয়ার গ্যাপ পাওয়ার কি পাইছিলাম, এই যে দেখো এয়ার গ্যাপ পাওয়ার পাইছিলাম এইটা, এটাকে যদি এস দিয়ে গুণ করো, এস এস কাটাকাটি যাবে, থাকবে 3I2 স্কয়ার R2। এটাই কিন্তু রোটর কন্ডাক্টর লস, এটাই হচ্ছে রোটর কন্ডাক্টর লস। তার মানে রোটর কন্ডাক্টর লসটাকে যদি আমরা বের করতে চাই, তাহলে এয়ার গ্যাপ পাওয়ারটাকে এস দিয়ে গুণ করে দিতে হবে। এয়ার গ্যাপ পাওয়ারকে দেখো আমি এস দিয়ে গুণ করার ফলে রোটর কন্ডাক্টর লসটা পাইছি, এখানে সেই সূত্রটাই দিচ্ছে, রোটর এয়ার গ্যাপ পাওয়ারটাকে এস দিয়ে গুণ করছে, রোটর কন্ডাক্টর লসটাকে পেয়ে গেছি। আচ্ছা, কনভার্টেড পাওয়ারটা একইভাবে, কনভার্টেড পাওয়ারের অবস্থা কি ছিল, কনভার্টেড পাওয়ারের সূত্রটা আসছে, মেকানিক্যালি যে পাওয়ারটা কনভার্ট হচ্ছে সেটা হচ্ছে I2 স্কয়ার R2 1 মাইনাস S বাই S। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার যেটা ছিল, এয়ার গ্যাপ পাওয়ার কোন অংশটা, এই অংশটাই, যে আমি এয়ার গ্যাপ পাওয়ার হচ্ছে এই অংশটা ডিভাইডেড বাই এস, এটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। তাহলে এয়ার গ্যাপ পাওয়ারের সাথে যদি 1 মাইনাস এস গুণ করি, তাহলে আমি মেকানিক্যাল পাওয়ার বা কনভার্টেড পাওয়ারটাকে পেয়ে যাব। এই যে আমি যে কথাটা বলছিলাম, যে কনভার্টেড পাওয়ার থেকে যদি আমি এই যে মিসেলেনিয়াস লসটা বা স্ট্রে লসটা বাদ দিই এবং ফ্রিকশন উইন্ডোজ লস বাদ দিই, আউটপুট পাওয়ারটা পাওয়া যাবে। টর্কের সূত্র এখানে বসাইছে, ইনডিউস টর্কের সূত্র। ওকে,
এখন আমরা একটু অঙ্ক করি, অঙ্ক করলে বেটার। অঙ্কের হচ্ছে প্রথমে আমরা সোজা একটা অঙ্ক দিয়ে শুরু করি।